তখন চলছিল আষাঢ় মাস। আষাঢ় মাস ভ্রমণের জন্য মোটেও সুবিধার নয়। যখন তখন বৃষ্টির ফলে রাস্তাঘাট কাদায় সয়লাব হয়ে থাকে। তারপরও আমাকে যেতে হয়েছিল। কথা ছিল ভ্রমণ সঙ্গী হিসাবে আমার বাল্যবন্ধু ইমরান থাকবে। কিন্তু যাবার আগের দিন ইমরান আমাকে চৌধুরী সাহেবের বাড়ির বিস্তারিত ঠিকানা হাতে ধরিয়ে দিয়ে বলল, বন্ধু, দয়া করে তুই একা গিয়ে ঘুরে আয়। আমার অফিসে জরুরি কাজ, আমাকে বাইরে যেতেই হবে। কোনে তোর পছন্দ হলে পরের বার আমি আর তুই যাব। এটা তোর বাড়াবাড়ি হয়ে যাচ্ছে খুব। তুই জানিস আমি কেমন। আমার পক্ষে কিছুতেই অপরিচিত জায়গায় একা যাওয়া সম্ভব নয়। আর নিজের পাত্রী দেখতে যাব নিজেই? ছি, কেউ একা কোণে দেখতে যাই? দেখ, আমি ভালো করেই জানি মেয়েদের ব্যাপারে তো সীমাহীন অস্বস্তির কথা। 28 বছর পেরিয়ে যাওয়ার পরও মেয়েদের ব্যাপারে তো লাজুকতা ভয়াবহ পর্যায়ে। কিন্তু কি করব বল, অফিসের বস বারবার করে বলে দিয়েছে প্রজেক্টটা সম্পূর্ণ করে আসতে, না হলে আমি তো যেতাম। ওর এমন অন্যায্য দাবি শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। যাই হোক, ইমরানের নানা যুক্তির কাছে আর সারা জীবনের সবচেয়ে কাছের বন্ধুর দাবির কাছে পরাজয় হয় সবকিছুর। পরদিন আমি কুসুমপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেদিন বৃষ্টি হচ্ছিল খুব। রেলের কাঁচের জানলা দিয়ে সেই বৃষ্টি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। রেল যখন ঝাঁকুনি দিয়ে থামলো, ধর্মর করে উঠলাম। বৃষ্টিপাত তখনও চলছিল। দৌড়ে প্ল্যাটফর্মে ঢুকলাম বটে, তবে শরীরের বেশ কিছুটা ভিজে গেল আষাঢ়ের বৃষ্টিতে। আমি স্টেশন মাস্টারকে সালাম দিলাম। তিনি বিরক্তি ভরা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। আমি কিছু বলতে গেলাম, তখনই তিনি মাথা ঘুরিয়ে বললেন, ঢাকার ট্রেন আগামীকাল সকাল 7টায়। আসলে আমি কিছুক্ষণ আগের ট্রেনে ঢাকা হতে এসেছি। এসে একটা ভয়ানক সমস্যায় পড়েছি। কথা ছিল শরীফ চৌধুরীর লোকজন আমার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করবেন, কিন্তু এখন স্টেশনে কাউকে খুঁজে পাচ্ছি না। এমনকি কোথাও একটা রিক্সাও পেলাম না। জমিদার চলে গেছে 40 বছর আগে, কিন্তু ওনার ডাঁট কমে নাই। কি বলছেন এসব? চৌধুরী সাহেবের বাড়ি তো মহল্লার শেষ মাথায়। তাছাড়া 2 দিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে হাঁটু পানি জমে গেছে। চৌধুরী সাহেব আপনার জন্য একটা রিক্সা পাঠিয়েছিলেন। ট্রেন 2 ঘন্টা লেট করে আসায় আর তুফান আসায় সে হয়তো চলে গেছে। আমি হাত ঘড়িতে চোখ রাখলাম। রাত 10টা বেজে 30 মিনিট। গ্রামে অবশ্য 10:30টাই অনেক রাত, আর সেটা যদি হয় ঝড় বৃষ্টির রাত, তাহলে কোনো কথাই নয়। ওয়েটিং রুমের বেঞ্চিতে এসে বসে পড়লাম। পেটের ভিতর খিদেটাও আক্রমণ চালাতে শুরু করে দিয়েছে। অসহ্য লাগছিল। বুঝতে পারছিলাম না কি করে এই অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে উদ্ধার পাব। বারবার ঘড়ি দেখছিলাম। বসে বসে 1 ঘন্টা কাটিয়ে দিলাম, কিন্তু বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখলাম না। দেওয়ালে পেরেকের সাথে হেরিকেল ঝুলিয়ে রাখা হয়েছে। বাতাসে হেরিকেলের আলো কাঁপছে। ওয়েটিং রুমে আমি ছাড়া এখন আর কেউ নেই। বাইরের বৃষ্টির শব্দ আর রাতের নিঃসঙ্গ নির্জনতা মিলে এক ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে। গা ছমছম করছিল, ভয় পাচ্ছিলাম। হঠাৎ মনে পড়ল, আরে চৌধুরী সাহেবের বাসার নম্বর আছে তো আমার কাছে। কি বোকাই না আমি! উফ! উঠে দ্রুত স্টেশন মাস্টারের ঘরের দিকে ছুটলাম। দেখি দরজায় তালা ঝুলছে। হতাশ হয়ে আবার আগের জায়গায় ফিরে এলাম।
উফ, সারা রাত হয়তো আমাকে নির্ঘুম এখানেই কাটাতে হবে। কেন যে ঝোঁকের মাথায় এভাবে চলে এলাম, না আসলেই ভালো হতো। বিরক্তি কাটানোর জন্য চৌধুরী সাহেবের অদেখা মেয়েটার কথা ভাবতে লাগলাম। ইমরান বলেছিল মেয়েটার চেহারা নাকি অনেক সুন্দর, মায়া ভরা মুখ, দেখলেই মন ভরে যাবে। গলার স্বরও নাকি খুব মিষ্টি, ভালো রবীন্দ্রসঙ্গীত গায়। যাক, বিকেলে বারান্দায় বসে কফি খেতে খেতে ও রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে। শুনছেন? হঠাৎ নারী কণ্ঠে চোখ খুলে তাকালাম, আর তাকাতেই বিস্মিত হলাম। আমার সামনে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী একটা মেয়ে। সেও আমার দিকে তাকিয়ে আছে, শাড়ি পরে। শাড়িটা তাকে খুব মানিয়েছে। হাসনে হেনার তীব্র গন্ধে সারা রুম ভরে গিয়েছে। আপনি নিশ্চয় শাকিল সাহেব, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি মেহজাবিন চৌধুরী। বাবা আপনার জন্য যাকে পাঠিয়েছিলেন সে অবিবেচকের মতো চলে যাওয়ায় আমি খুব দুঃখিত। আমি গাড়ি নিয়ে এসেছি, চলুন। বিস্ময়ে আমি কিছুটা ঘাবড়ে গেলাম ওর আচরণে। এত রাতে একটি মেয়ে কি করে অচেনা এক পুরুষের জন্য গাড়ি নিয়ে স্টেশনে আসে? আর গাড়ি থাকলে তার বাবা কেন রিক্সা পাঠিয়েছিলেন? বুঝতে পারছিলাম না কি করব। কি হলো, চলুন, আমার হাতে সময় খুব কম। ব্রিফকেসটা হাতে নিয়ে মেহজাবিনকে অনুসরণ করলাম। পুরনো দিনের একটা জিপ গাড়ি। গাড়ির ভিতরে লাইট নেই। সামনের হেডলাইটের আলোতে মেহজাবিনকে দেখছি। অসীম শূন্যতা মেয়েটার চোখে। কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত বলেও মনে হলো। আপনাদের এখানে কি বিদ্যুৎ নেই? সে গভীর ভাবনায় ডুবেছিল, উত্তর দিল না। আমিও কথা বলার মতো কিছু খুঁজে পেলাম না। আমি তাকে প্রথম দেখেই ভালোবেসে ফেললাম। এত সহজে কারোর প্রেমে পড়া যায় আমার ভাবনাই ছিল না। ইচ্ছে করছে এক্ষুনি তাকে বলি যে আমার কোণে পছন্দ হয়েছে, কিন্তু তা উচিত হবে না, তাই বললাম না। আপনাদের বাড়ি যেতে আর কতক্ষণ লাগবে? বেশি না, আর মিনিট 15 লাগতে পারে। আপনি নিশ্চয়ই খুব ক্লান্তি অনুভব করছেন। না না, তেমন নয়। তবে অন্ধকারে একা বসে থাকার সময় বেশ ভয় পাচ্ছিলাম। শহরের মানুষ তো। বলেন কি, ভূতে ভয় আছে আপনার? না, তেমন নয়, আসলে একা ছিলাম তো। ও আচ্ছা। জানলা দিয়ে বাইরে তাকাই। বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি কমেছে, বাতাস বইছে খুব। ইচ্ছে করছিল সারা রাত তার সাথে গাড়িতে বসে থাকি। হঠাৎ করে মনে হলো ইমরান বলেছিল চৌধুরী সাহেব তার বড় মেয়ের জন্য পাত্র খুঁজছেন। দ্বিধায় পড়ে গেলাম। মেহজাবিন কি বড় না ছোট? যদি ছোট হয় তবে বড় মেয়ে রেখে নিশ্চয় চৌধুরী সাহেব তার ছোট মেয়েকে বিয়ে দেবেন না। তেমনটা হলে আমি না হয় মেহজাবিনের জন্য অপেক্ষা করব। মনকে সান্ত্বনা দিলাম। না মন, আমরা চলে এসেছি। ঝাঁকি দিয়ে থেমে গেল গাড়িটা। সাথে সাথে হেডলাইট অফ হয়ে গেল। ব্রিফকেসটা নিয়ে নিচে নামলাম। সামনে পুরাতন আমলের বিশাল এক লোহার গেট দেখলাম। ইটের তৈরি বেশ চওড়া একটা রাস্তা, সোজা চলে গেছে। এটা যে এককালে একটা জমিদার বাড়ি ছিল তা আধারের মাঝেও টের পাওয়া গেল।
আপনি ভিতরে যান, বাবা আপনার জন্য অপেক্ষা করছে। আপনি? আমি পিছনে দরজা দিয়ে ঢুকবো। বাবা যদি জানে স্টেশনে আপনাকে আনতে গিয়েছিলাম তাহলে অনেক বকা দিবে। উনি খুব রক্ষণশীল স্বভাবের। হঠাৎ তাকিয়ে দেখি জিপের ভেতরে কোনো ড্রাইভার নেই। বুকটা ধক করে উঠল। ড্রাইভার গেল কোথায়? মুখ শুকিয়ে গেল আমার। হয়তো আগেই নেমে পড়েছে। আমার ঘাবড়ে যাওয়া বেশ উপভোগ করছে মেহজাবিন। কি হলো জান, দরজায় কড়া নাড়ুন। হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেল যেন মেহজাবিন। হাসনেহানার তীব্র গন্ধটাও মিলিয়ে গেল। কাঁপা হাতে দ্রুত দরজায় কড়া নাড়তে লাগলাম। আমার শরীরও কাঁপছিল। পিছনে তাকাতে ভয় পাচ্ছিলাম। মনে হচ্ছিল কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে আছে। জীবনে এমন অভিজ্ঞতা কখনো হয়নি। আমি জানি হয়তো মেহজাবিন আমাকে শহরের মানুষ পেয়ে ভরকে দিচ্ছে। ওর রহস্যময়ী আচরণ আমাকে দ্বিধায় ফেলে দিল। কেউ কি নেই ঘরে? হঠাৎ শব্দ করে দরজাটা খুলে গেল। মুখের ওপর হেরিকেন উঁচু করে ধরল কেউ একজন। আমি শফিক আহমেদ, ঢাকা থেকে আসছি। এটা কি চৌধুরী বাড়ি? আহারে, আপনাকে অনেক কষ্ট করতে হয়েছে বাবা। কি করব বলুন, যেভাবে বৃষ্টি হচ্ছিল। আসুন আসুন, ঘরে আসুন। ঘরে ঢুকে অন্যরকম এক অভিজ্ঞতা হলো। জমিদার বাড়ি এতদিন সিনেমা নাটকে দেখেছিলাম, এখন চাক্ষুষ দেখলাম। দেওয়ালে দুনলা বন্দুক, দুটো তরোয়াল সাজিয়ে রাখা হয়েছে। হরিণের মাথা আর বাঘের চামড়াও ঝোলানো আছে। আসবাবপত্রগুলি আভিজাত্যের ছাপ বয়ে বেড়াচ্ছে। খাবার টেবিলে আর একজন বৃদ্ধ ভৃত্যকে পেলাম। চৌধুরী সাহেবও বসলো আমার সাথে, কিন্তু তার দুই মেয়ের কাউকে ঘরে দেখলাম না। মেহজাবিন একবারের জন্য উকি দিলেও পারত। ধুর, মেয়েটা যে কি না। খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ গল্প করলাম চৌধুরী সাহেবের সাথে। যাও বাবা, তোমার বিছানা তৈরি আছে, শুয়ে পড়ো। পরিষ্কার বিছানায় গা এলিয়ে দিলাম। ক্লান্ত ছিলাম বলে খুব সহজে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল পরদিন সকাল 9টায়। ঘরের সামনেই সুন্দর ফুলের বাগান দেখে চোখ জুড়িয়ে গেল। সাথে পাখির কিচিরমিচির শব্দ ভীষণ ভালো লাগছিল। হঠাৎ কেউ একজন আমার হাত ধরল। চমকে পিছনে তাকিয়ে দেখি একটা 9-10 বছরের মেয়ে। এই, কে তুমি? প্রশ্ন করতেই হাত ছেড়ে দৌড়ে পালালো মেয়েটি। একটু সামনে যেতেই গত রাতের বৃদ্ধ ভৃত্যটার সাথে দেখা। সে বাগান পরিষ্কার করছিল, হাতে কাস্তে। কাছে গিয়ে বললাম, এই মেয়েটিকে? ওর নাম ময়না, আমার নাতি। বোবা, কথা বলতে পারে না, ভয় পায় ও সবাইকে, ভয় পায়। ও, এই বাগান কে গড়ে তুলেছিল? মেহজাবিন। মেহজাবিন ফুল খুব পছন্দ করে না? উত্তর না পেয়ে আমি সামনের দিকে এগুতে থাকি। আজ নিশ্চয়ই চৌধুরী সাহেবের কন্যাদের সাথে দেখা হবে। আচ্ছা, মেহজাবিন কি আমাকে পছন্দ করবে? কি জানি, নারী হৃদয় তো বড় বিচিত্র। কিছু দূর সামনে গিয়ে দেখলাম বাগানের পাশে সুন্দর শান বাঁধানো ঘাটের পুকুর। পুকুরে শাপলা ফুল ফুটে আছে। উফ, সত্যি কি অপরূপ প্রাকৃতিক পরিবেশ।
বাবা, তুমি এখানে? আর আমি সারা বাড়ি খুঁজছি। চলো নাস্তা খাবে। পুকুরের দৃশ্য দেখতে খুব ভালো লাগছিল, অপূর্ব। চলো এখন। আমি তাকে অনুসরণ করে পিছন পিছন যাচ্ছিলাম। ডান দিকে ঘুরতেই টিনের চালের গ্যারেজের ওপর একটা জিপ গাড়ি দেখে চমকে উঠলাম। বিস্মিত হলাম যখন দেখলাম গাড়িটা ভাঙাচোরা, মরিচায় জর্জরিত বডি। মনে হয় গত 2-1 বছর কেউ এটা চড়েও দেখেনি। গত রাতে কি আমি এই গাড়িতে চড়ে এসেছিলাম? কি হলো, কি দেখছো? আপনার এইরকম গাড়ি কয়টা? একটাই তো ছিল। এটা অ্যাক্সিডেন্টের পর আর ছাড়িনি। ও আমার সব কিছু কেড়ে নিয়েছে। আমি আতঙ্কিত হয়ে পড়লাম। গলা দিয়ে কথা বের হতে চাইছিল না। কোনো মতে বললাম, মেহজাবিন তো কাল রাতে। এবার চৌধুরী সাহেবের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বিস্মিত নয়নে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমিও দেখেছ? মেহজাবিন ছিল আমার বড় মেয়ে। তাকে আমরা খুব ভালোবাসতাম। লেখাপড়ায় খুব ভালো ছিল, কিন্তু বেশি ভালো কিছু আল্লাহ পৃথিবীতে বেশি দিন রাখে না। এই গাড়িটা ওর খুব প্রিয় ছিল। নিজে ড্রাইভিংও শিখেছিল। আজ থেকে 6 বছর পূর্বের ঘটনা। সেদিন সন্ধ্যায় ওর বান্ধবীর গায়ে হলুদের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষ করে যখন ফিরছিল, তখন বাইরে ছিল আষাঢ়ের বৃষ্টি। রাস্তার অবস্থাও ভালো ছিল না। একটা ট্রাককে সাইড দিতে গিয়ে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। অ্যাক্সিডেন্টে 2 জনই মারা যায়। অসহায় দৃষ্টি মেলে দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িটার দিকে তাকিয়ে থাকি। কাল তাহলে মেহজাবিন আমাকে কি করে স্টেশন থেকে এই বাড়িতে নিয়ে এলো? কি বলছো তুমি? আমি গত রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তাকে বলি। সব শুনে নিশ্চুপ হয়ে যায় চৌধুরী সাহেব। তোমার মতো এমন করে অনেকেই তাকে দেখেছে, তবে আমি তা বিশ্বাস করিনি। আজ করছি। প্রতি বছর আষাঢ় মাস এলেই নাকি ওকে জিপ গাড়ি নিয়ে ঘুরতে দেখা যায়। চোখ মুছে নিয়ে তিনি জিপ গাড়ির দিকে তাকিয়ে বললেন, আর মায়া করে লাভ নেই। অভিশপ্ত গাড়িটা বিক্রি করে দিতে হবে। তাই ভালো হবে। তারপর তার পিছন পিছন হাঁটতে লাগলাম। সেদিন দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চৌধুরী সাহেব তার ছোট মেয়ের বিয়ের জন্য বলেছিল, কিন্তু আমি রাজি হয়নি। এই ঘটনার পর ওই বাড়িতে আর এক মুহূর্ত থাকতেও ইচ্ছা করছিল না। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন, অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।